ও আমার মনে এভাবে গেঁথে গেছে যে ওকে আমি সব সময় অনুভব করতে পারি। ওর মুখ আমার মনে ভেসে থাকে। ও আমার প্রত্যেকটা অনুভূতিতে জড়িয়ে আছে। যারা আমাদের ফেলে চলে গেছিল তারা আমাদের নিজেদের। সেগুলো স্মৃতি নাকি শুধুই স্বপ্ন? ফিরে আসার প্রতিশ্রুতি ভেঙে ফেলল, আমাদের রেখে গেল একদম একলা ঘরে। একটা দিনও ঠিকঠাক কাটলো না, এমনকি একটা রাতও নয় যেদিন খারাপ লাগাটা থাকেনি। কি এমন করেছিলাম আমরা? কেন শাস্তি পেলাম এরকম? সময় নতুন সম্পর্ক তৈরি করে। কষ্টের সময় যারা থাকে তারাই তারপরে নিজের ফ্যামিলি হয়ে যায়। আজ ভালোই ছবি তোলা হলো। প্রত্যেকটা ছবি সুন্দর সম্পর্কের কথা বলছিল। ছোট ছোট বাচ্চা আর মা বাবার সাথে সুন্দর সম্পর্কের কথা। এর নাম সোফিয়া স্যার, ভাড়ায় থাকে, মানে থাকতো। 3 ঘন্টা আগে এই ফ্ল্যাট থেকে প্রতিবেশী নিতিন রাজহংস খুবই দুর্গন্ধ পায়। কিন্তু একদিন আগেও নিতিন যখন দুর্গন্ধ পেয়েছিল তখন সে স্বপ্নেও ভাবতে পারেনি যে বিষয়টি এত ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয় দিন যখন দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন নিতিন দ্রুত পুলিশকে ফোন করে। স্যার, বাইরে থেকে তালা দেওয়া রয়েছে কিন্তু ভেতরে খুব গড়বড় মনে হচ্ছে। স্যার, এই গন্ধটা না গ্যাসের না কোনো আবর্জনার। স্যার, আপনি তাড়াতাড়ি আসলে একটু ভালো হয়। ফোন কে করেছিল এখান থেকে? আমি স্যার, মাই
তালা কবে থেকে লাগানো আছে? স্যার তালা তো লাগানো রয়েছে 3-4 দিন ধরে। এখানে কে থাকে? স্যার এমনিতে তো ফ্ল্যাটটা দীনেশ মেহরার, কিন্তু ভাড়া দিয়ে রেখেছেন। 3 জন থাকে এখানে, একটা মেয়ে আর 2টো ছেলে, 3জনই একদম ইয়াং। এই দীনেশ মেহরার নাম্বার আছে আপনার কাছে? আমি ফোন করে দিয়েছি ওনাকে, উনি এক্ষুনি চলে আসবেন। তালা ভাঙো। স্যার, মেয়েটার নাম আপনি বলেন সোফিয়া পরাশর। এই দুটো ছেলে কারা? স্যার এই ছেলেটা জন আর এটা হলো করিম। স্যার এই ঘরেতে আলমারিতে সব জিনিসই মেয়েটার, কাপড় জামা। কিন্তু স্যার বাইরের আলমারিটা পুরো খালি। ছেলেদের একটাও জিনিস এই বাড়িতে নেই। এই ছেলে দুটো ফুল টাইম এখানেই থাকতো? হ্যাঁ স্যার, গত 6 মাস ধরে তো ওদের এখানেই দিচ্ছি। এমনিতে ওরা কারোর সঙ্গে সেরকম কথা বলতো না, হাই হ্যালো ছাড়া। তাও কেউ বললে তবে। ওই 3 জনের নাম্বার আছে তোমার কাছে? মেয়েটার ফোন বাড়িতে কোথাও পাচ্ছি না। সরি স্যার, আমার কাছে তো নাম্বার নেই, কিন্তু বাড়িওয়ালা দীনেশ মেহরার কাছে নিশ্চয়ই থাকবে। কি হয়েছে ভাই? কি হয়েছে? আরে দিনেশ দা, আপনার ফ্ল্যাটে যে মেয়েটা থাকতো তার ডেড বডি পাওয়া গেছে। কি বলছেন আপনারা? হ্যাঁ, এসব কি করে হলো ইন্সপেক্টর? এই কথাটা তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। বাড়িটা আপনার, আপনারই ভাড়াটে সোফিয়া পরাশর মারা গেছে, আর বাকি দুজন ভাড়াটে জন আর করিম তারা গায়েব। ওদের 3 জনেরই নাম্বার আছে আমার কাছে। দিন। দিচ্ছি। आपके द्वारा डायल किया हुआ नंबर अभी बंद है, कृपया। দেখুন স্যার, আমাদের মধ্যে তো কোনো রিটেন এগ্রিমেন্ট ছিল না। আসলে আমার খুব তাড়া ছিল এই ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার জন্য। এমনিতে আমার এক বন্ধু এই মেয়েটার জন্য রেকমেন্ড করেছিল। আমারও মেয়েটাকে খারাপ লাগেনি, তাই ব্যাপারটা ফাইনাল করে ফেলেছিলাম ব্যাস। কিন্তু আপনি কি জানতেন যে এই দুটো ছেলে ওর সঙ্গে থাকে? আগে এই সোফিয়া কখনো মিথ্যে কথা বলতো না। ওই ছেলে দুটো যখনই ওর সঙ্গে থাকতে এসেছিল, ও সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে দিয়েছিল। আমার 2 জন বন্ধু আছে, করিম শেখ আর জন। দুজনই আমার খুব কাছের দীনেশবাবু। তোমার বন্ধু যখন, তখন তোমার মতোই হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি দীনেশবাবু, যদি একটু এদিক ওদিক হতো আমিই থাকতাম না ওদের সাথে। তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, আর শুধুমাত্র এই বিশ্বাসের জন্যই আমি তোমাকে অ্যালাউ করছি। ওকে? থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনি কার ভরসায়, মানে গ্যারেন্টিতে সোফিয়াকে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলেন? আমার এক বন্ধু আছে, সমীর ভরদ্বাজ। ওর একটা 2 হুইলারের এজেন্সি আছে। সোফিয়া ওরই এমপ্লয়ি ছিল। স্যার সোফিয়া পরাশর, করিম শেখ আর জন 3 জনের ফোনই বন্ধ। 3 জনের কল রেকর্ড বার করো, আর এই ফ্ল্যাটটাকে আরো একবার ভালো করে স্ক্যান করো, তারপর সিল করে দাও। স্যার আপনার এই বন্ধু সমীর ভরদ্বাজ এর শোরুম কোথায়? এই পাশেই আছে, চলুন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন। দাঁড়ান দীনেশবাবু, এরকম কি কোনো কথা আছে যেটা আমাদের জানার দরকার কিন্তু আপনি যেটা বলতে ভুলে যাচ্ছেন অথবা লুকিয়ে যাচ্ছেন? না স্যার, এরকম কোনো কথা নেই। সোফিয়াকে খুন করা হয়েছিল। তার ফ্ল্যাটমেটস করিম শেখ আর জন দুজনই উধাও। স্বাভাবিকভাবেই সন্দেহের তীর এই দুজনের উপরই এসে পড়েছিল। ফ্ল্যাট থেকে করিম শেখ আর জনের সমস্ত জিনিসও উধাও ছিল। এটাই মনে করা হচ্ছিল যে এরা দুজনেই সোফিয়াকে খুন করে আর ফেরার হয়ে যায়। কিন্তু সোফিয়া যে ছেলেগুলোর গ্যারান্টি দিয়েছিল, যদি তারাই এটা করে থাকে, কেন করলো? কি বলছেন স্যার? ঠিকই বলছি, সোফিয়া পরাশর খুন হয়েছে। ও মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না ইন্সপেক্টর। গত 3 দিন ধরে ফ্ল্যাটটায় তালা দেওয়া রয়েছে। আচ্ছা, ও শেষবার কাজে কবে এসেছিল? 30শে জুন। মিস্টার সমীর ভরদ্বাজ, 3 দিন ধরে আপনার এমপ্লয়ি কাজে আসেনি, আর আপনি জানার চেষ্টাও করলেন না যে সেটা কেন হলো? স্যার ও 3 দিনের ছুটি নিয়েছিল। 4 জুলাই ও বলেছিল জয়েন করবে। 4 জুলাই
অর্থাৎ আজকে। সোফিয়া 3 দিনের ছুটি তো অনেক বেশি হয়ে যাবে। বুঝতে পারছি স্যার, অ্যাকচুয়ালি কিছু বন্ধুর সাথে আমি আউট স্টেশনে যাওয়ার প্ল্যান করছিলাম। ঠিক আছে, একটা অনেস্টলি কথা বলবো, তোমার মতো এমপ্লয়ি যদি এই শোরুমে একদিনও না আসে তাহলে এই শোরুমের কাজে তার এফেক্ট হয়। আর তুমি এত ভালো কাজ করো, ছুটি তোমাকে তো দিতেই হবে। তো যাও, এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই জন্য ওকে 3 দিন কন্ট্যাক্ট করার প্রশ্নই ওঠে না। ও বলেছিল চলে আসবে, সেটাই ভেবেছিলাম, কিন্তু এটা যে সোফিয়ার 2 বন্ধু করিম শেখ আর জন, ওদের চিনতেন? না স্যার, ওদের চিনি না। কিন্তু সোফিয়াকে কেউ কেন মারবে? এত ট্যালেন্টেড মেয়ে ছিল, আমার বেস্ট এমপ্লয়ি ছিল। স্যার একদম আলাদা মেয়ে ছিল। ও কিছু করতে চেয়েছিল। ফটোগ্রাফির খুব শখ ছিল ওর, খুব ভালো ফটোগ্রাফার ছিল। কিশোর, এই 3 জনের মধ্যে কোনো একজনের ফটোগ্রাফির খুব শখ ছিল। সমীরবাবু, সোফিয়া এখানে কতদিন কাজ করছে? এই অগস্টে 1 বছর হতো। আর আপনি ওকে রিক্রুট করেছিলেন কি করে? মানে ও এখানে এসেছিল কি করে? আমি একটা নোটিশ ঝুলিয়েছিলাম আমাদের এই বাইরের গেটে। ও নিজে এসেছিল, আরো ঠিক করে এসেছিল এই চাকরিটা ওই করবে। স্যার ভীষণ কনফিডেন্স ছিল ওর মধ্যে। স্যার আমি 18 বছর 3 মাসের 12 অবধি পড়েছি, ইংলিশটাও ঠিকঠাক বলতে পারি, কম্পিউটারও জানি। এই জবটা আমি নিশ্চিতভাবে করতে পারবো। আর রেজিউম? এই তো বললাম স্যার, টাইপ করে দিই। আই মিন নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স? না স্যার, অ্যাকচুয়ালি এটা আমার প্রথম জব হবে। আর ফার্স্ট ইন্টারভিউ? হ্যাঁ স্যার, আর আমি জানি এই চাকরিটা আপনি নিশ্চয়ই দেবেন, কেননা আপনি জানেন আমি নিজের 100% দেব। তাহলে কবে থেকে জয়েন করবে? এখনই স্যার, আমি তো রেডি আছি, খাবার দাবার সব সাথে নিয়ে এসেছি। তুমি কোথায় থাকো? স্যার ঘর খুঁজছি। মানে কোথা থেকে এসেছো? আর বাড়িতে কে কে আছে? ছোটবেলা থেকে অনাথ আশ্রমে থেকে এসেছি। আমি ওনাদের বলেছি যখনই আমি জব পেয়ে যাব ওখান থেকে বেরিয়ে যাব। আর এখন আপনি তো আমায় জবটা দিয়েই দিলেন, তাই স্যালারি থেকে ভাড়াটাও দিয়ে দেবো। লাইফ ইজ সেট স্যার। ঠিক আছে, তুমি কাল থেকে জয়েন করতে পারো। স্যার সোফিয়া খুব স্মার্ট ছিল, সমস্ত কাজ খুব তাড়াতাড়ি বুঝে নিয়েছিল। এত মন দিয়েও কাজ করতো যে আমি অনেক বছর এরকম হার্ড ওয়ার্কার দেখিনি। আর মনটাও খুব ভালো ছিল, একদম খোলাখুলি। মন চাইতো যে মেয়েটার জন্য কিছু করি। এই জন্য দীনেশ মেয়েরা যখন বলল ওর ফ্ল্যাটটা ও ভাড়া দেবে, তা আমি তখন বললাম দীনেশ এই মেয়েটাকে দে, টাকা নিয়ে কোনো ঝামেলা করবি না। অনাথ আশ্রমে বড় হয়েছিল। এই অরফ্যানেজের নামটা বলতে পারেন? হ্যাঁ স্যার, ওর নামটা তো বলেছিল, কোনো প্রভু, হ্যাঁ প্রভু কৃপা হোম ফর চিলড্রেন। শ্বাসরোধ করা হয়েছিল, গলা টিপে খুন করা হয়েছে। টাইম অফ ডেথ? 48 ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 3 দিন আগে। 1 জুলাই থেকে ছুটি নিয়েছিল, হয়তো সেই দিনই খুন হয়েছে। ইয়েস স্যার, একেবারেই ইয়াং, 19-20 বছরের হবে। স্যার সোফিয়ার কল রেকর্ডে অ্যাড্রেস দীনেশ মেহরার, আর বাকি দুজনের অ্যাড্রেসে কেয়ার অফ আনোয়ার মাসুদের অ্যাড্রেস দেওয়া। স্যার এই করিম শেখ আর জন, এদের কল রেকর্ড থেকে সন্দেহ করার মতো কিছু পেলাম না। আর 3টে ফোনই একসঙ্গে সুইচ অফ হয়েছিল, 5 মিনিট এদিক ওদিক। লাস্ট লোকেশন? দীনেশ মেহরা ফ্ল্যাট, যেখানে ওরা 3জন একসঙ্গে থাকতো। সোফিয়ার কল রেকর্ডে কিছু পেয়েছো? স্যার কোনো আদিত্য দুবের নাম উঠে এসেছে, গত 4 মাস ধরে অনবরত ওর সঙ্গে কথা হয়েছে। আমার এই কেয়ার অফ অ্যাড্রেসের আনোয়ার মাসুদ আর আদিত্য দুবে, এই দুজনকার সমস্ত খবর চাই। স্যার কি? এইটা কবে হলো? আচ্ছা আদিত্য শোনো, আমি 2-3 দিনের জন্য তোমায় ফোন করতে পারবো না, মেসেজ না, কল না, কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে কথা না বলে আমি মরে যাব না তো। কিন্তু এইটুকু তো বলে দাও, কোথায় যাচ্ছো? হয়তো সিমলা,
বা অন্য কোথাও। ওহো, কি ব্যাপার, হ্যাঁ? যাও, মস্তি করো, এনজয় করো। আর হ্যাঁ, আরো একটা কথা বলার ছিল। কি? সেটা হলো আই উইল মিস ইউ। আনোয়ার মাসুদ, আগে বলুন। করিম শেখ আর জন, এদের দুজনকে তো আপনি চেনেন। আগে হ্যাঁ চিনি, আর খুব ভালো করে চিনি ওদেরকে। আসলে ব্যাপারটা কি হয়েছে স্যার? জন আর করিম দুজন বেস্ট ফ্রেন্ড ছিল সোফিয়ার। ও আমাকে ওদের সাথে দেখা করিয়েছিল। আদিত্য, এ হলো জন হাই। আর এ হলো করিম। আমাদের দেখা আজকে হচ্ছে, কিন্তু আমি তোমাদের কথা সোফিয়ার মুখে আগে অনেকবার শুনেছি। আদিত্য, আসলে আমরা একই জায়গায় আর একই সাথে বড় হয়েছি। স্যার ওই দুটো ছেলে খুবই সৎ। আপনার ওই সৎ ছেলেরা এখন কোথায়? সেটা আমি কি করে বলবো বলুন? 6 মাস ধরে ওদের আমি দেখিও নি। ওরা দুজন আপনার সঙ্গে এখানেই থাকতো, তাই তো? আগে হ্যাঁ, এখানেই তো থাকতো। আসলে আমার ব্যবসাটা খুব একটা ভালো চলছিল না। ভাবলাম ঘরটা খালি আছে, ভাড়া দিয়ে দিই। কোন ব্রোকার এনেছিল ওদেরকে? আজকের যুগে সবচেয়ে বড় ব্রোকার তো ইন্টারনেট স্যার। আমার ছেলের এক বন্ধু বলেছিল যে আঙ্কেল, ব্রোকারের কোনো ঝামেলাই থাকবে না, যা হবে একেবারে ফেস টু ফেস। সেই জন্য ইন্টারনেটে দিয়েছিল। তারপরের দিনই দুটো ছেলে এসে দরজায় হাজির। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। বসো বসো বাবা, বসো। করিম শেখ আর জন। এই জন ব্যাপারটা কি ভাই? আসলে আমার নাম আসলাম খান, জন শুধুই ডাক নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি হলে করিম শেখ সাহেব আর তুমি আসলাম খান সাহেব। তো তোমাদের আব্বুজান কি করেন? তোমরা কোথা থেকে এসেছো? ওরা অনাথ আশ্রমে বড় হয়েছিল স্যার। ওদের ব্যবহার যদি আপনি দেখতেন স্যার, আপনারও মনে হতো বড় বাড়ির শিক্ষিত ছেলে। খুবই ভদ্র। ওরা দুজনে কি করতো? সার্ভিস করতো স্যার। কি সার্ভিস? কোথায়? এটা তো আমি কখনো জিজ্ঞেস করিনি স্যার। ভাড়া সময় মতো দিয়ে দিত, কোনো খারাপ অভ্যেস তো ছিল না, আর চিৎকার চেঁচামেচিও করতো না। এই 6 মাস আগে ছেড়ে চলে গেল। কি বলেছিল আপনাকে? বলেছিল কোনো এক বন্ধুর সাথে ফ্ল্যাটে থাকবে। তারপর থেকে না ওদের সাথে কখনো দেখা হয়েছে, না ফোনে কথা হয়েছে। দরকার পড়েনি স্যার। এটা কি সেই অনাথ আশ্রম যেখানে সোফিয়া বড় হয়েছিল? হ্যাঁ স্যার, সোফিয়া আমাকে এই জায়গার কথাই বলেছিল। তুমি জানো আদিত্য, এই জন আসলে জন নয়, ওর আসল নাম আসলাম খান। ওর নাম জন এই কারণে, আমি ওকে দিয়েছি বলে। আর এর নাম সোফিয়া, আর ওর নাম সোফিয়া এই জন্যই কারণ ওর নাম আমি দিয়েছি। তোমরা তিনজন, মনে হয় যেন তোমরা তিনজন একই ফ্যামিলির। ওরা তিনজন ছোটবেলা থেকে একসাথে থাকতো। তাহলে জনের আসল নাম ছিল আসলাম খান। তাহলে সোফিয়ার আসল নাম কি সেটা কি জানো? আরতি। তাহলে তিনজন একসঙ্গে বড় হয়েছিল, খুব ক্লোজ ছিল। আর তুমিও তো ক্লোজ ছিলে। হ্যাঁ স্যার। আলাপ কোথায় হয়েছিল? আমি বাইক কিনতে ওর শোরুমে গিয়েছিলাম স্যার। বাইকের থেকে বেশি ভালো আমার সোফিয়াকে লেগেছিল। বাইকটা তো আমি কিনে ফেলি, শুধু সোফিয়ার মন জয় করাই বাকি ছিল। ওকে ম্যাম, আই এম ইন লাভ উইথ দিস বাইক। আমি এই বাইকটাই কিনবো। কংগ্রাচুলেশন স্যার। আমার নাম আদিত্য দুবে। আর আপনার? সোফিয়া। আসুন স্যার, এদিকে। সোফিয়া। আর আমি পেমেন্টটা কিন্তু ক্যাশে করব। শিওর স্যার।
আর হ্যাঁ, বাইকটা কিন্তু আমি আজই নিয়ে যাব। একদম স্যার। আচ্ছা, আপনি আমার সাথে বাইক রাইডে যাবেন? তারপরে এক কাপ কফি। সরি স্যার, অ্যাকচুয়ালি আপনি এখানে কাস্টমার আর আমি এখানে কাজ করি, তার জন্য আমি। ওকে ওকে, নো প্রবলেম। কিন্তু আমি বাইকটা কিনতে পারবো তো? শিওর স্যার। তারপর আমি কোনো না কোনো বাহানা করে শোরুমে যেতেই থাকতাম ওকে দেখবার জন্য। ফাইনালি ফ্রেন্ডশিপ হয়ে যায়। স্যার, বন্ধুত্ব আমার কাছে একটা মাধ্যম ছিল ওর মনে জায়গা নেওয়ার জন্য। সোফিয়া, তোমাকে প্রথমবার দেখেই আমি ভালোবেসে ফেলেছি। আজকে বলছি আমি আই লাভ ইউ। ও তো এক্সপেক্টই করতে পারেনি, কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকছিল না যে ওর মনে আমার জন্য কোনো ফিলিংসই নেই। সেটা কিভাবে সম্ভব ছিল? সরি আদিত্য, কিন্তু ফ্রেন্ডশিপের চেয়ে বেশি কিছুতে আমি ইন্টারেস্টেড নই। এই সময় আমি কিচ্ছু ভাবতে চাই না। কেন? তোমার এখন কিসের প্রবলেম আছে? আদিত্য, এই সময়টা নিজেকে প্রমাণ করার, কিছু করে দেখানোর। আমি প্রফেশনাল ফটোগ্রাফার হতে চাই, ইকুইপমেন্ট কিনতে চাই, অনেক কিছু করতে চাই, লিস্ট অনেক লম্বা। তো আমি তোমাকে কখন বাধা দিয়েছি? আমি কোনো ডিস্ট্র্যাকশন চাই না। আমার ফিলিংসগুলো কি ডিস্ট্রাকশন? প্লিজ আদিত্য, এরকম বলো না। তোমাকে বন্ধু হিসেবে ভালো লাগে, এটাকে বন্ধুত্ব অব্দি রাখো। আমি বন্দি হতে চাই না। সোফিয়া কোনোদিন আমায় বুঝতেই পারেনি। ওর কথা শুনে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, ওর থেকে দূরে সরে আসি, ওর সাথে দেখা করা বন্ধ করে দিই। স্যার, যাকে আমি ভালোবাসি তার সাথে শুধু ফ্রেন্ডশিপ কোনোদিনই সম্ভব নয় স্যার। আর আমার পক্ষে এটা সম্ভব হচ্ছিল না, আর সেই জন্যে আমি ফুল কাট আপ করে দিই। ফোন করা, মেসেজ করা, সব কিছু। আমি পাগল হতে চাইছিলাম না স্যার। তারপর কয়েক সপ্তাহ কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু একদিন সোফিয়া দেখি নিজেই আমাকে ফোন করলো। দেখো সোফিয়া, এবার তোমার পালা এটা বোঝার, কেমন? আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না, কোনো কথা বলতে চাই না, সিম্পল। আর এইসব ফ্রেন্ডশিপ টেনশিপ না, এগুলো তুমি সব ভুলে যাও, কেমন? তোমার ছবি দেখলে পরেও না আমার বুকে কাঁটা বেঁধে। আর আর তোমাকে একতরফা ভালোবেসে আমি নিজেকে কেন টর্চার করবো বলো তো? আই লাভ ইউ। অদ্ভুত ব্যাপার তো। দেখো, কোনো জবরদস্তি নেই, কোনো দরকার নেই আমার উপর দয়া দেখানোর। বলা শেষ হলো? তোমার সমস্যাটাই এটা আদিত্য, কখনো আমার কোনো কথাই শোনো না। এবার শোনো, হতে পারে যে ফিলিংসটা নিয়ে আমি যুদ্ধ করছিলাম, ওই ফিলিংসটাই অ্যাকচুয়ালি ভালোবাসা। এটা তো সেই ফিলিংসটাই না যেটা তুমি আমার জন্য ফিল করতে। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি না, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে এই কথাটা বলাটা দরকারি ছিল। সোফিয়া, এই কয়েক সপ্তাহে আমি তোমাকে প্রচন্ড মিস করেছি। হয়তো এই 3 সপ্তাহের প্রয়োজন ছিল আদিত্য, নিজের অনুভূতিটাকে বোঝবার জন্য, এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। তো এখন কি ভাবছো? আসলাম খান ওরফে জন, এই করিম শেখ, এরা সোফিয়াকে কেন খুন করবে? ওদের কি তোমার আর সোফিয়ার রিলেশনের ব্যাপারে কোনো প্রবলেম ছিল? আমি জানি না স্যার, সোফিয়া কোনোদিনও কিছু বলেনি। ওরা ওর খুব কাছের ছিল। আসলাম খান ওরফে জন আর করিম শেখ দুজনই গায়েব, আনট্রেসেবল। এই দুজনের জন্য পুরো দিল্লি শহরে সার্চ অপারেশন লঞ্চ করা হয়, কিন্তু পুলিশ এই 2 যুবকের কাছে পৌঁছতেই পারছিল না। তারা আরতি পরাশর ওরফে সোফিয়ার খুনের প্রাইম সাসপেক্ট ছিল, কিন্তু তবুও এই দুজনের সম্পর্কে কোনো রকম খবর সামনে আসছিল না।
কোথায় লুকিয়ে ছিল এই দুজন? শেষ পর্যন্ত পুলিশ সেই অনাথ আশ্রমে পৌঁছলো। তারা তাদের অতীতের ঝুলিতে হাত ঢুকিয়ে বর্তমান সময়ের জন্য কোনো সূত্র খুঁজতে লাগলো। আই এম সরি অফিসার্স, আমি কিছু জানি না। জন আর করিম এখন কোথায় আছে? আপনার কোনো আইডিয়া নেই? কোনো অ্যাড্রেস কিংবা অন্য কিছু? আসলে জন, সোফিয়া, করিমের অ্যাড্রেস আমাদের অফিসের ফাইলে রাখা আছে। কি? কিন্তু এরা তিনজন তো অনাথ ছিল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আসলে জন, সোফিয়া, করিমের অ্যাড্রেস আমাদের অফিসের ফাইলে রাখা আছে। কি? কিন্তু এরা তিনজন তো অনাথ ছিল। মানুষের মনে অনাথদের সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। জন আর করিমকে কেউ এখানে গেটের বাইরে ফেলে রেখে যায়নি, ওদের এখানে আনা হয়েছিল। করিমকে ওর বড় দাদা আতিফ শেখ এখানে নিয়ে এসেছিল, আর আসলাম খান ওরফে জন, তাকে তার বাবা ফারুক হাবিব খান নিয়ে এসেছিলেন। আর সোফিয়া, যাকে আগে আরতি বলে ডাকা হতো, ওই দুজন আসার কয়েক মাস পরে ওকে এখানে আনা হয়েছিল। ওকে ওর মাই এখানে নিয়ে এসেছিলেন, সীমা পরাশর। মা, তুমি আসবে তো মা? হ্যাঁ মা। আর দিদাও আসবে তো? ঠাকুমাও আসবে। আর বাবা? বাবা আসবে? অফিসার, এই তিনজনই খুব গরিব ফ্যামিলির। তিনজনই এমনভাবে মিলেমিশে থাকতো যেন একই ফ্যামিলি থেকে এসেছে। অফিসার, আমি ইমাজিন করতে পারবো না আসলাম আর করিম সোফিয়াকে খুন করা তো দূর, ওর গায়ে একটা আঁচড়ও কাটতে দেবে না। খুব ভালোবাসা ছিল এই তিনজনের মধ্যে। আপনি নিশ্চয় জানেন আসলামকে জন নামটা কে দিয়েছে? সোফিয়া দিয়েছিল। আর সোফিয়া যে আরতি থেকে সোফিয়া হলো, আসলাম দিয়েছিল বলে। দেখুন, আপাতত আমাদের কাছে আরতি ওরফে সোফিয়ার লাশটাই আছে। সেটা ওই ফ্ল্যাট থেকেই পাওয়া গেছে যেখানে এই দুটো ছেলেও থাকতো, যারা এখন ফেরার। না অফিসার, আমার মনে হয় না যে এরা যেভাবে ফ্যামিলির মতো মিলেমিশে থাকতো, কারণ এদের কাছে ফ্যামিলি তো এই তিনজনই ছিল। সময় নতুন সম্পর্ক তৈরি করে। কষ্টের সময় যারা থাকে তারাই তারপরে নিজের ফ্যামিলি হয়ে যায়।
আমাদের এই ইনস্টিটিউশনে যখন কোনো বাচ্চা 18 বছর বয়সের হয়ে যায় তার নিজের সিদ্ধান্ত নেবার জন্য পুরো স্বাধীনতা দেওয়া হয়, পুরো অধিকার দেওয়া হয়। ওরা আগামী দিনে কি পড়াশুনো করতে চায়, কোথায় থাকতে চায়, কি কাজ করতে চায়, আফটার অল অ্যাকচুয়ালি জীবনটা তো ওদের। জন আর করিম এখান থেকে কবে বেরিয়েছে? 2012-তে। আর তারপর 1 বছর পরে সোফিয়া এখান থেকে চলে গিয়েছিল। ও একটা বাইকের শোরুমে কাজ পেয়েছিল। আপনি এই তিনজনের ফ্যামিলির অ্যাড্রেসগুলো দিন। হ্যাঁ, নিশ্চয়ই অফিসার। আমি প্রার্থনা করব যে আপনি এদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ওনারা কোঅপারেট করবেন আর জন আর করিমকে খুঁজে পাবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। উষা পরাশর, আরতি আপনার নাতনি? কি হয়েছে ওর? ও আর বেঁচে নেই, ওকে খুন করা হয়েছে। কবে, কোথায়? দিল্লিতে, গত সপ্তাহে। ওর লাশ এখন মর্গে রাখা রয়েছে। কি সর্বনাশ হয়ে গেল! আরতির মুখটা দেখতে পেলাম না। আরতির মা বাবা কোথায়? ওর বাবা তো দুজনকে ছেড়েই দুবাই চলে গিয়েছিল। ও ওখানে কাজও পেয়ে গেছে। শুনেছি ওর বিয়ে হয়ে গেছে। আমার মেয়েকে আর নাতনিকে বলে দিয়েছিল ও আর কোনোদিন ফিরে আসবে না। আর আরতির মা সীমা, যে ওকে অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছিল? যখন ও আরতিকে অনাথ আশ্রমে রেখে এসেছিল, ওর শেষ দিনের জন্য অপেক্ষা করছিল, কারণ ওর ক্যান্সার হয়ে গিয়েছিল। সীমার বাবা কবে থেকে শয্যাশায়ী, ও এখন কোনো কাজও করতে পারে না। আর আমার নাতনি, এখন সেও আমাদের ছেড়ে চলে গেল। আমাদের এই ছোট্ট সোনা আরতি আর পৃথিবীতে নেই। এই জন্য সীমা ওকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। না সাহেব, করিম তো এখানে আসেনি। গত কয়েকদিনের মধ্যে কথা হয়েছিল তোমার সঙ্গে? 2001-এ আমি ওকে ওখানে রেখে এসেছিলাম। তারপর থেকে আমি ওকে দেখিনি, আর ওর সাথে কথাও হয়নি। একবারের জন্য নয়? বিশ্বাস একবারই ভাঙে স্যার। ও 7 বছরের ছিল যখন আমি ওকে ওখানে রেখে আসি। ঘৃণা করতো হয়তো আমাকে, হয়তো এখনো করে, কিন্তু আমি বাধ্য ছিলাম সাহেব। আম্মি আব্বুর ইন্তেকাল হয়ে গেছিল, আর আমার সাধ্য ছিল না ওকে সামলানোর। আমার কাছে আর কোনো উপায়ও ছিল না সাহেব। যদি ও তোমার সাথে যোগাযোগ করে তাহলে এই রইল আমার নাম্বার। অনেক কষ্ট ওকে ছেড়ে এসেছিলাম। চাকরি চলে গেছিল। আসলামের আম্মি আমাকে তালাক দিয়ে দিয়েছিল। ও আর একটা বিয়ে করে নিয়েছিল, আর আমি বোতল ধরেছিলাম। 12 বছর পার হবার পরে এমন হিম্মত হয়নি যে আমি আমার ছেলের কাছে গিয়ে দাঁড়াই। যদি আসলাম এখানে আসে অথবা ফোন করে, তাহলে এবার হিম্মতটা দেখাবেন আর আমাদের কন্ট্যাক্ট করবেন। করবেন তো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার মা দাদু দিদাকে মনে আছে, কিন্তু আমার বাবাকে ভীষণ মনে পড়তো। আমার বাবা কোথায় আছে, কেন ফেরেনি, এর সত্যতা সত্যি আমি জানি না, কিন্তু আমি বরাবর ভাবতাম আমার বাবা আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তোমার বুঝি অনাথালয়ে খুব কষ্ট হতো, তাই না? না, জন আর করিম ছিল না আমার সাথে। আমরা খুব ঝগড়া করতাম, আবার মিলও করে নিতাম, কিন্তু কখনো একে অপরের হাত ছেড়ে দিইনি। আদিত্য, তিনজনের জীবনে একই রকম কষ্ট ছিল, আর কষ্ট রক্তের থেকেও গাঢ় হয়। তো যেটা আমি বলছিলাম, আমাকে আমার মা ছেড়ে দিয়েছিল, আর এই আসলাম উর্ফ জনকে ওর বাবা ছেড়ে দিয়েছিল। আর এই করিম, তুমি জানো আমাদের মধ্যে সবচাইতে ওই লাকি, কেননা ওকে নিজের দাদা ছেড়ে দিয়েছিল। জানো আদিত্য, আমাদের তিনজনের জীবনে পুরো বলিউড স্টোরির মতো ছিল, পুরো কম্পিটিশন ছিল কার স্টোরিটা বেশি কষ্টদায়ক। কিন্তু তারপরে আমরা ভাবলাম আর কান্নাকাটি নয়, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করো আর এগিয়ে যাও। তিনজনেরই ছোটবেলাটা একই রকম ভাবে কেটেছে। আর যৌবনও। তিনজনেই খুব কষ্ট করেছিল নিজের পায়ে দাঁড়াতে। কারোর মুখ থেকেই ওদের ব্যাপারে খারাপ কোনো কথা শুনলাম না। আর তারপর সোফিয়া মারা গেল, আর ওর ওই দুজন খাঁটি বন্ধু, ইনফ্যাক্ট ওর ফ্যামিলি, জন আর করিম, তারা ফেরার হয়ে গেল। স্যার, হতে পারে ওরা ফেরার নয়, গায়েব গায়েব করা হয়েছে। তার মানে? স্যার, হতে পারে ওরা সাসপেক্ট নয়, অ্যাকচুয়ালি ভিকটিমস। অন্য কোনো গল্প থাকতে পারে। স্যার, যাকে আমি ভালোবাসি তার সাথে শুধু ফ্রেন্ডশিপ কোনোদিনও সম্ভব নয় স্যার, আর আমার পক্ষে এটা সম্ভব হচ্ছিল না, আর সেই জন্যই আমি ফুল কাট আপ করে দিই। কিন্তু একদিন সোফিয়া দেখি নিজেই আমাকে ফোন করলো। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে এই কথাটা বলাটা দরকারি ছিল। জীবনের বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল এরা প্রত্যেকেই সেটা দূর করেছে। তাহলে এই মেয়েটাকে নিয়ে কার কি সমস্যা থাকতে পারে? আর এর ওই দুজন বন্ধু, আসলাম ওরফে জন আর করিম, ওদের সোফিয়ার উপর এত রাগ কেন হলো যে ওকে মেরেই ফেললো? আর যদি তেমনটাই হয়ে থাকে যেমনটা তুমি বলছো, যে ওই ছেলে দুটো অন্য কারোর ভিকটিম, তাহলে সেটা কে? আদিত্য দুবে। স্যার, এই আদিত্য দুবেকে দেখতে হবে। হতে পারে এই স্যাড লাভার বয় মুখোশের পেছনে অন্য কিছু লুকিয়ে। আই থিঙ্ক ইউর রাইট। এই ছেলেটার মধ্যে কিছু তো একটা রহস্য আছে, যেমন গানের মধ্যে একটা ভুল সুর। দুঃখের দিনের বন্ধু জন আর করিমকে সোফিয়া নিজের পরিবার বলে মনে করেছিল, কিন্তু তাদের ঠিকানার কোনো খোঁজ ছিল না। তাদের ফোন সুইচড অফ ছিল। পুরো দিল্লিতে চালানো সার্চ অপারেশন, পুরো সোর্স নেটওয়ার্ক কোনো খবর দিতে পারছিল না। এই দুজন সেই আত্মীয়দেরও সংস্পর্শে ছিল না যারা 10-12 বছর আগে এদের অনাথ আশ্রমে ছেড়ে গিয়েছিল। কারো 19 বছর বয়সী আরতি পরাশর ওরফে সোফিয়ার বিরুদ্ধে এমন কি ক্ষোভ ছিল যে সে সোফিয়াকে গলা টিপে খুন করে ফেলল? করিম আর জনের মনের মধ্যে কি কোনো রকম কোনো আক্রোশ তৈরি হয়েছিল যেরকমটা পুলিশ ভাবছিল, নাকি এই দুজন প্রাইম সাসপেক্ট ছাড়াও এই ঘটনায় আরো কোনো বিচিত্র টুইস্ট আছে? এই তিনজনের অতীত এখন একটা খোলা বইয়ের মতো, কিন্তু এই তিনজনের বর্তমানই এখন অন্ধকারের মধ্যে ছিল। এই কেসের জট আমরা খুলব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।